সম্প্রদায়ের ভোট যদি জিততে হয়, যেই সরকার গঠন করবে না কেন, সেটা বিজেপি সরকার হতে পারে, মমতা সরকার হতে পারে, কিংবা জোট, এই বাম কংগ্রেস জোট, তো সেটা কতটা গুরুত্বপূর্ণ? ওরা বলেছিল अच्छे दिन आएंगे, अच्छे दिन लेकर आएंगे, सबका साथ सबका বিকাশ। উনি কথা বলছেন, উনি নিজের যদি বোর দিকে তাকাতে তো নিজের বিকাশ হয়ে যেত। বাংলার মাটির লোকরা সবাই সেকুলার আছে, ওরা জানে কি করে আমরা চলি। আমরা দীর্ঘদিন সেকুলার ছিলাম, সেকুলার আছি আর সেকুলারই থাকবো। কোথাও গিয়ে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি বাংলায় পা রাখলো, বাংলাকে দখল করতে মরিয়া এখনো কিন্তু বিজেপি, তো সেটা কি কোথাও কি খর্ব হবে? তাদের এই আশাহত হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন দরকার কার আছে ওটা নেই, এখন ব্যাপারটা হচ্ছে কাকে বের করতে হবে, কাকে দরজা দেখিয়ে দিতে হবে, ওটা ভোট আছে। এটা এই ভোটে মানে দরজা দেখিয়ে দিতে হবে বিজেপিকে, বিজেপির মতন ফাসিস্ট ফোর্সকে বের করে দিতে হবে। ওটার জন্য যদি কুরবানিও দিতে হয় তো কুরবানিও দিব, কুরবানি দিয়ে আমরা বিজেপিকে আগে বের করব, পরে সব কিছু দেখ। সত্যিই কি জনসাধারণের কোনো ভাষা নেওয়া হয়? তাদেরকে তো শুধু ভোটার হিসেবে ব্যবহার করা হয়। নমস্কার, সংবাদ টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী। ভোটের বাদ দিয়ে বেজে গেছিল, আমরা আগে বলেছি, কিন্তু প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেল। খেলোয়াড়দের মধ্যে খেলা এখনো চলছে, কেন কি প্রথম দফার ফলে আরও 7টা দফা বাকি রয়েছে, অর্থাৎ 8 দফার নির্বাচন, বিধানসভা নির্বাচন, 2021-এর হাই ভোল্টেজ নির্বাচন। কিন্তু সরকার গঠন করতে গেলে, ক্ষমতায় আসতে গেলে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় কাদের, অর্থাৎ 2021-এ সংখ্যালঘু কাদের হবে। এই সকল বিষয় নিয়ে যার সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউএসএফ নেতা, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রফিক সিদ্দিকী। আসুন তাকে স্বাগত জানাই। আপু স্বাগত। বহুত বহুত শুকরিয়া। সর্বপ্রথমে একটা কথা বলি, বাংলার ভোট, হাই ভোল্টেজ ভোট। আমি কমিউনিটি নিয়েই বলছি, যেহেতু সাম্প্রদায়িক এই শব্দটা শুনতে শুনতে 2019 থেকে আমরা শুনছি, এখন এটা চর্চিত একটা বিষয় হয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের সারা সব সময় আমরা একটা কথাই শুনি, এদেরকে ভোট বা ভোট ব্যাংকার হিসেবে ব্যবহার করা হয়। আপনি কতটা সহমত আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রথম প্রশ্ন, এই মুসলিম সম্প্রদায়ের ভোট যদি জিততে হয়, যেই সরকার গঠন করবে না কেন, সেটা বিজেপি সরকার হতে পারে, মমতা সরকার হতে পারে, কিংবা জোট, এই বাম কংগ্রেস জোট, তো সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে? দেখুন, আপনি একটা প্রশ্ন করতে করতে আবার ঘুরে গেলেন যে মুসলিম ভোটকে ভোট ব্যাংকে ব্যবহার করা যায় কি করা যায় না। আমি কিন্তু চাইবো ওটা বলতে, মানে ওই প্রশ্নের উত্তর দিতে কি হ্যাঁ, মুসলিমকে ভোট ব্যাংকের হিসাবেই বেশি করে ব্যবহার করা যায়। আপনি দেখুন, এই বছরে আমাদের সরকার যেটা আছে, টিএমসি সরকার, যে লিস্টটা বের করেছে, যে মুসলিম ক্যান্ডিডেটদের লিস্টটা বের করেছে, আগে 57 ক্যান্ডিডেট ছিল, এখন 42, 42টা হয়ে গেছে, অনেকটা 15টা কম, মানে সিটিং 15 এমএলএ কম হয়ে গেছে। আমরা এখানে প্রায় 30% আছি, প্রায় 30% যদি 294 সিট আছে, তো ওটাতে 28 থেকে 90, মানে 88 বা 87 অ্যাটলিস্ট সিট হওয়ার, সেই হিসাবে যদি আপনি দেখেন, মানে 87 অ্যাটলিস্ট ক্যান্ডিডেট হওয়ার একটা জায়গা আছে। কিন্তু আমরা দেখছি ওটা কমিয়ে যাচ্ছে, 57 ছিল, 57 থেকে কমে 42টা চলে যাচ্ছে। সেই জায়গায় একটা প্রশ্ন চলে আসছে, বারবার চলে আসছে, কি আমরা শুধু কি ভোট ব্যাংক? ঠিক আছে, তারপরে আমি দ্বিতীয় কোশ্চেনে চলে আসছি। হ্যাঁ, এই নির্বাচনে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, সবথেকে বড় জিনিস যেটা আছে, যেটা সামনে আছে, সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, একটা এইরকম দল যারা ফাসিস্ট দল আছে, যারা পুরো ভারতবর্ষে 2014 থেকে রাজ করছে। ভারতবর্ষে যেই রাজ করে ভারতবর্ষে যত অ্যাসেটসগুলো আছে তারা সব বিক্রি করে দিচ্ছে। চাকরির কথা বলেছিল, চাকরি দিতে পারছে না, চাকরি কমিয়ে দিচ্ছে, মানে লোকদের কাছে চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে। জিডিপি মানে নেগেটিভে চলে এসছে, 70 বছরে যেই মানে আমরা কল্পনা করতে পারিনি সেই জিনিস হয়ে গেছে, নেগেটিভে চলে এসছে আমাদের জিডিপি। ওরা বলেছিল अच्छे दिन आएंगे, अच्छे दिन लेकर आएंगे, अच्छे দিনের কোনো জায়গাই নেই।
পেট্রোলের দাম, সবকা সাথ সবকা বিকাশ উনি কথা বলছেন, উনি নিজের যদি বোর দিকে তাকাতে তো নিজের বিকাশ হয়ে যেত, উনি তো কারোর বিকাশ করতে পারছেন না। আর সবকা সাথ সবকা বিকাশ তো ছেড়েই দিন। এখন ব্যাপারটা হচ্ছে উনি বলেছিলেন তেলের দাম কমিয়ে যাবে, তেলের দাম চলে আসবে 35 টাকা, এখন আমরা দেখতে পাচ্ছি 100 টাকা চলে যাচ্ছে। কিষানরা আন্দোলন করছে দিল্লিতে, যে যত বর্ডারগুলো আছে আপনারা দেখছেন, কিষান প্রায় 30 দিন 3 মাস ধরে ওখানে বসে আছে, 200 থেকে বেশি কিষানরা শহীদ হয়ে গেছে ওখানে, কিন্তু কানের ওদের কোনো জুই যাচ্ছে না। ওই 3টে কালো বিল যেটা ওরা পাস করেছে ওটা ফেরত নিতে রাজি নেই। এত অ্যারোগেন্ট সরকার আমাদের দরকার নেই। এত অ্যারোগেন্ট যে পার্টিগুলো আছে ওটা বাংলার মাটিতে আর দরকার হবে না। বাংলার মাটির লোকরা সবাই সেকুলার আছে, ওরা জানে কি করে আমরা চলি। আমরা দীর্ঘদিন সেকুলার ছিলাম, সেকুলার আছি আর সেকুলারই থাকবো। অর্থাৎ আপনার কথা অনুযায়ী যদি আমি ধরে নিই যে বিজেপি যে উদ্দেশ্য নিয়ে বাংলায় এসেছিল 2019 লোকসভা ভোট, আমরা যাদের যে গেস্ট আমাদের কাছে এসে না কেন একটাই কথা বলেছেন, লোকসভা ইলেকশন যেভাবে হয় বিধানসভা ইলেকশনের মধ্যে হিল অ্যান্ড ডিফারেন্স থাকেন অ্যাকর্ডিং টু আওয়ার গেস্ট। তো সেই অর্থে যদি আমি ধরেই নিই তাহলে আপনি কোথাও গিয়ে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি বাংলায় পা রাখলো, বাংলাকে দখল করতে মরিয়া এখনো কিন্তু বিজেপি, তো সেটা কি কোথাও গিয়ে খর্ব হবে? তাদের এই আশাহত হতে পারে? আশাই থাকবে, মানে সেটা আশাই থাকবে, মানে আশা নিরাশায়, হ্যাঁ নিরাশায় তো যাবে। ওরা আরো নেক্সট ইলেকশনে ওরা আবার আশা নিয়ে চলে আসবে, কিন্তু সেই আশা ওটা হবে না, মানে সাকসেস হবে না। কারণ বাংলার মাটিতে, আমি একটা কথা আগেও বললাম আবার বলছি, আমাদের মাটি থেকে সেকুলার মাটি নেই পুরো ভারতবর্ষে। এখানকার লোক খুব এডুকেটেড আছে পলিটিক্যালি, ওরা জানে কীরকম কাকে ভোট দিতে হয়। যখন এখানে কংগ্রেস দরকার ছিল তখন কংগ্রেসে ভোট দিয়ে কংগ্রেসকে নিয়ে এসেছিল, যখন লেফট দরকার ছিল তখন লেফটকে নিয়ে এসেছিল, যখন টিএমসি দরকার ছিল টিএমসিকে নিয়ে এসেছিল। এখন ব্যাপারটা হচ্ছে এখন দরকার কার আছে ওটা নেই, এখন ব্যাপারটা হচ্ছে কাকে বের করতে হবে, কাকে দরজা দেখিয়ে দিতে হবে, ওটা ভোট আছে। এটা এই ভোটে মানে দরজা দেখিয়ে দিতে হবে বিজেপিকে। এখানকার মানুষ জানে কীরকম দরজা দেখিয়ে দিব, আর দরজা দেখিয়ে ওদেরকে ফিরে দিবে। আর আমি আশা করছি রেভলিউশন বাংলার মাটি থেকে এসছে, দীর্ঘদিন আমরা দেখেছি এখান থেকে রেভলিউশন ওঠে, আবার রেভলিউশন উঠবে। 2021 বছরের ইলেকশন, এই ইলেকশনে বিজেপিকে হারিয়ে নতুন রেভলিউশন হবে এখান থেকে। আর 2024-এ আপনারা দেখতে পারবেন কি ভারতবর্ষ থেকে এই বিজেপির পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। এবার আমি একটা কথা বলি, যেটা আপনি বলছেন যে বিজেপির যে ক্ষমতা সেটাকে খর্ব হয়ে যেতে পারে অ্যাজ পার ইউর ওপিনিয়ন। এবার এটা যদি আমি বলি, কিন্তু টিএমসি কি কোথাও গিয়ে, তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে কি শুধুমাত্র ওই আইওয়াশ বলা হয় না, মুসলিম সম্প্রদায়কে নিয়ে কোথাও আইওয়াশ করছে না? দেখুন ব্যাপারটা, আপনি একটা কথা বলুন যে সত্যি কি সেই রকম ভাবে কোনো সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হয়েছে? না, এখন দেখুন ব্যাপারটা সেই হচ্ছে যে যখন বড় একটা দুশ্মন সামনে আছে তো সবাইকে ভুলে যেতে হয়, সব কিছু ভুলে যেতে হয়, নিজের ইন্টারেস্টটাও ভুলে যেতে হয় কখনো কখনো। আপনি আমার ইন্ট্রোডাকশন দিয়েছেন অ্যাজ আ ইউএসএফ এর ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার। আপনি জানেন নিশ্চয়ই যে ইউএসএফ এবার ক্যান্ডিডেট দিচ্ছে না। আমরা কুরবানি দিয়েছি। কেন দিয়েছি? আমরা তো ক্যান্ডিডেট দিতে পারতাম। আমরা 10-12টা এরকম আসন আছে যেখানে আমরা লড়ার ক্ষমতা রাখি, যেখানে আমরা জিতবো বা হারাবো, কিন্তু আমাদের লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে শুধু বিজেপির সঙ্গে। আচ্ছা, সেইখানে যদি আমরা লড়ে বিজেপি যদি চলে আসে তো আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে মানুষ বাংলার মাটির জন্য, বাংলার জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে বিজেপির মতন ফাসিস্ট ফোর্সকে বের করে দিতে হবে। ওটার জন্য যদি কুরবানিও দিতে হয় তো কুরবানিও দিব, কুরবানি দিয়ে আমরা বিজেপিকে আগে বের করব, পরে সব কিছু দেখা যাবে। বেশ, এই যেহেতু ইউএসএফ এর কথা বলেন, আমি এই প্রসঙ্গে যেতাম। আপনিও সিদ্দিকি, আর কোট আনকোট যার কথা বলি, বা আমি ফ্ল্যাট ওয়েতেই বলছি, আরেকজন সিদ্দিকি রয়েছেন পীরজাদা সম্প্রদায়।
আপনি তো চাইলেই আপনি আইএসএফ জয়েন করতে পারতেন, তো সেক্ষেত্রে প্রথমে 70 জন ক্যান্ডিডেট দেওয়ার কথা বলা হলো, আস্তে আস্তে ক্রমশ নিম্নমুখী হচ্ছে ক্যান্ডিডেটের লিস্টের নাম, কেন? না, আপনি 70 জন বলছেন, আমাকে তো 100 জন বলা হয়েছিল। আচ্ছা, আমাকে বলা হয়েছিল কি 100 জনের ক্ষমতা রাখি, আমরা 100 ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা রাখি। এই যে অ্যারোগেন্স আছে না, অ্যারোগেন্স লোককে শেষ করে দেয়, আর আপনি দেখবেন সেই লোকটাও শেষ হয়ে যাবে। মানে অর্থাৎ বলছেন যে এখনো পর্যন্ত যে ক্যান্ডিডেটের নাম আমরা পেয়েছি এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের লড়াইয়ের ময়দানে, আপনি কোনো মানে কিছু একটা ফ্যাক্টর তো থাকবে, কোনো শতাংশ ভোট, সেই ভোটটাও কি আপনি সে পাচ্ছে না বা আসন ছিন্ন হয়ে যেতে পারে, মানে কিছু বলছেন কি? পাবে না। দেখুন, আমি বলতে বলতে আপনি মাঝখানে বলে দিলেন, এই যে অ্যারোগেন্স আছে না, অ্যারোগেন্স শেষ করে দিবে লোককে শেষ করে দিচ্ছে। আপনি দেখুন না, 100 সিট বলেছিল আমাদেরকে, কি 100 সিটের লড়ার ক্ষমতা রাখি? আপনি কি বলছেন? আমাকে বলেছিল রাফা ভাই, আপনি কি বলছেন? সিদ্দিকি, আপনি কি বলছেন? আমরা 100 সিটের লড়ার ক্ষমতা রাখি। তারপরে গিয়ে বামের কাছে 70টা সিট ডিমান্ড করেছে, 70 সিট ডিমান্ড করে 38টা মাত্র সিট পেয়েছে। সেই 38টা সিটে আপনি 100-এর কথা বলছেন কি আমরা ক্ষমতা রাখি 100 সিটে লড়ার, আপনি 70 ডিমান্ড করেছেন, 70 থেকে আপনি 38টা পেয়েছেন, ওই 38টা থেকেও আপনি 4টা বের করে দিলেন, আবার রিটার্ন করে দিয়েছেন। তো আপনি নিজেই চিন্তা করুন, যোগ্যতা নেই, লোক নেই ওদের কাছে, ক্যান্ডিডেট নেই, শুধু বড় বড় কথা বলে রাজনীতি হয় না। মানে আপনি বলছেন বিতর্কিতমূলক কথা বলে জনসাধারণকে ভড়কানোর চেষ্টা করা হচ্ছে, আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, কাজের কাজ কিছু নেই, এটাই বলছেন তো? আচ্ছা বেশ, এবার আমি যদি এই প্রসঙ্গে চলে আসি, আপনি সেকুলারিজমের কথা বলছেন, প্রতিশ্রুতি কতটা রাখবে, মানে প্রমিস করা বা প্রমিস ব্রেক করা, সবটাই কিন্তু আমরা দেখেছি বাংলায় দাঁড়িয়ে। তো সত্যি যদি এরকম হয়, এখন যদি আমি বলি যে আমরা একটা লেখা বারবারই দেখছি, দু তরফে পার্টির ক্ষেত্রে দেখছি, ত্রিপাক্ষিক যেহেতু লড়াইটা হচ্ছে, বাংলা সত্যিই কি নিজের মেয়েকে চাইবে এই জায়গা দাঁড়িয়ে সেকুলারিজমের? আপনি কিন্তু বলেছেন সেটা। দেখুন, আমি বলবো না কাকে ভোট দিতে হয়, কাকে ভোট দিবে বা কাকে ভোট দিবে না। আমি একটাই কথা বলবো, কে বিজেপির বিরুদ্ধে যেই ক্যান্ডিডেট বা যেই দল সবথেকে শক্তিশালী, যারা ক্ষমতা রাখে বিজেপিকে আটকানোর, সেই দলকে বা সেই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে এবার বিজেপিকে আটকাতে হবে। এবার একটা কথা বলে, যেহেতু বলছেন যে বিজেপির যে ভোটটা আছে সেটা আটকাতে হবে, এমনও অনেক তো রাজনৈতিক নেতারা রয়েছেন, তারা কিন্তু টিএমসি থেকে বিজেপি জয়েন করেছেন। এবার যে যতটা আপনার তাদের পপুলারিটি ছিল যখন তারা শাসক দলে ছিলেন, এখন কি বলছেন, সে অর্থে তাদের পপুলারিটি থাকবে না? না না, কি করে থাকবে? ওরা তো গদ্দার, মানুষ তো নিজেই দেখতে পাচ্ছে। গদ্দার বা মীর জাফর যা বলুন, বাংলার মাটিতে মীর জাফর খুব ফেমাস নাম, ঠিক আছে? তো মীর জাফরের লোককে তো লোক চেনে, লোক তো বুঝতে পারছে এরা মীর জাফর লোক। যারা কালকে ভোট নিয়ে এসেছিল অন্য একটা দলের নাম নিয়ে, হঠাৎ চলে গেল, বিক্রি হয়ে কেনা হয়, মানে ওরা যখন নিজের নেই, সেলফ রেসপেক্ট বলে কিছু নেই, নিজের কোনো নেই, ওরা পয়সা নিয়ে চলে যাচ্ছে। তো আর লোক বুঝতে পারে, এখানে বাংলার মাটির লোক সব বুঝে। সব আমি বললাম না আগে, পলিটিক্যালি খুব এডুকেটেড আমাদের এখানকার পপুলেশন, আমাদের এখানকার মানুষরা আছে, মানুষ সব বোঝে। বেশ, এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু আপনি মির্জাফরের কথাটা বলেন, নন্দীগ্রামে এবারে যে ভোট হতে চলেছে একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং আমরা বারবারই লড়াইয়ের ময়দানে দেখেছি দুটো নাম এসেছে, মমতা ভার্সেস শুভেন্দু। আমি বলেই দিলাম, নামটা উল্লেখ করেই বললাম। মমতা ব্যানার্জি যখন প্রথম জনসভা করতে গেলেন বিরুলিয়া বাজারে, সেখানে তিনি আহত হলেন। তার পরবর্তীকালে বহু প্রচারণী করেছেন, এখনো পর্যন্ত প্রচার করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে সহানুভূতির ভোট নিতে চলেছেন মমতা, সত্যি কি আপনি এটা মানবেন? দেখুন, একজন মহিলাকে চোট লেগেছে, তারপরে এই সব কথা ব্যবহার, তারপরে বলছে শাড়িতে একটা পা খোলা একটা পা বন্ধ, মানে এই সব বাজে মানে ল্যাঙ্গুয়েজগুলো বিজেপি ব্যবহার করতে পারে, ঠিক আছে? তো সেইটাই জন্যে আমরা বলছি বিজেপির মতন একটা পার্টি, যেখানে ইউপির মতন একটা এক্সাম্পল আছে, ওদের মডেল এখন ইউপিকে আমরা দেখতে পারি, যেখানে আমাদের মা বোনেরা সেফ নেই, সন্ধ্যের পর কেউ একটা মহিলা বাড়ি থেকে বেরোতে পারছে না, যে অবস্থা আছে আমরা হাতরাসও দেখেছি।
আমরা কি বলে অন্যও দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি। আমি মীনাক্ষীও দেখেছি, আমরা লক্ষ্মীও দেখেছি, আমরা সব কিছু দেখেছি কি হয়েছে, আমরা আসিফাও দেখেছি, সব কিছু দেখেছি। আমরা আফরাজুলও দেখেছি, আমরা গৌরাক্ষাও দেখেছি, আমরা কি বলে ওটা লাভ জিহাদও দেখেছি। সেই জিনিস, এইসব জিনিস মনে রেখে ভোট দিতে হবে এই সময়। আর এইরকম লোক, দিলীপ ঘোষ বলছে কি মানে একজন মহিলার পা দেখাচ্ছে, মানে ওর চোখ মানে ওর মানে ইয়ে কোথায়, ক্যারেক্টার কিরকম লোক ওদের হতে পারে, মানে ওদের মানে उसका नजर कैसा है आप ये सोचिए। আমি হিন্দিতে বলতে এটাতে সুবিধা হবে আমার। उसका नजर कैसा है, नजरिया कैसा है, उसका नजर एक महिला के पैर की तरफ जा रहा है। कितने गंदे लोग हो सकते हैं ये लोग। आपके कहने के अपने साथ मैं सहमत हूँ, इसलिए क्योंकि देखिए मैं कोई पॉलिटिकल लीडर तो हूँ नहीं, एक अपॉलिटिकल व्यक्तित्व होने के कारण मैं बोलती हूँ कि अपने मुख्यमंत्री जो है वो एक महिला है, আর একজন মহিলা সম্পর্কে এই ধরনের আমার মনে হয় এই ধরনের বাচনভঙ্গি না করাই উচিত। এটা আমি একেবারে অ্যাপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বলছি। এবারে আমি একেবারে শেষের দিকে চলে আসি। দেখো যে 2021-এ সংখ্যালঘু কাদের, এটা আমি বললাম 30% ভোটের একটা ফ্যাক্টর বললাম। এবার সবার শেষে হচ্ছে 294 সিটসের জন্য প্রত্যেকটি খেলোয়াড় লড়ছেন, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছেন 291টা, 294টা, বিজেপি এখনো দফায় দফায় দিয়ে যাচ্ছেন প্রার্থী, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হবে। আর এদিকে সিপিআইএম এর থেকেও আমরা দেখছি, কংগ্রেসের থেকেও দেখছি। তো সেক্ষেত্রে বাংলার যারা জনতা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, যে নিজের ভোট নিজে কিভাবে কতটা সংরক্ষিতভাবে দেবেন? কিন্তু তার মধ্যে একটা কথা বলি, ইভিএমেও একটা সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে। কার্যত প্রথম দফার নির্বাচনে একটা রণক্ষেত্র চেহারা কোথাও কোথাও কিন্তু নিয়েছে। আমি একটা উল্লেখ করতে চাইবো, দক্ষিণ কাতিতে মাজিয়া বলে একটা মাদ্রাসা স্কুলে, সেখানে দেখা গেছে কিছুক্ষণের জন্য ইভিএম মেশিন যেটা প্রবলেম হয়েছিল, আমি বলে দিই, ভিভিপ্যাটে যেটা হয়েছে যে সুইচটাই অন করছেন না কেন ভোটার, অটোমেটিক্যালি ভোটটা চলে যাচ্ছে বিজেপির। এমনটা অভিযোগ কিন্তু তৃণমূলের দিক থেকে এসেছে, এখনও তার সত্যতা কিন্তু যাচাই হয়নি। তো এই যদি সিচুয়েশন হয়ে দাঁড়ায়, তাহলে জনতার রায় কিভাবে বাংলার পরিবর্তন আসবে? যেটা আপনি বলছিলেন মানুষ পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তনটা হচ্ছে মানুষের ভোটে, তো এক্ষেত্রে কি বলবেন? ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ বলবো কি আপনি এই ইভিএম এর কথা তুলেছেন। দ্বিতীয় কথা, আমি একটা কথা নিজের কথা বলার আগে বলে দিই, আমি টিএমসির সাপোর্টার নেই। I am not a TMC supporter, nor I am a TMC কি বলেন দালাল বলতে পারেন বা যে কিছু বলতে পারেন, টিএমসির সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। কিন্তু একটা ব্যাপার আছে, এখন বিজেপির সবথেকে বড় ব্যাপার আছে, ফাসিস্ট ফোর্স একটা আছে। সেই ফাসিস্ট ফোর্সকে আটকানোর জন্যে এবার বাংলার মাটির বাংলার মানুষরা নিজেই ভাববে কাকে ভোট দিতে হয়। বাংলার মানুষরা সবথেকে বেশি সচেতন, ওরা সবথেকে বেশি পলিটিক্যালি এডুকেটেড আছে, ওরা বুঝতে পারে কাকে ভোট দিতে হয়। আপনি বললেন ক্যান্ডিডেটের ব্যাপার, বিজেপির এখন পর্যন্ত 294 ক্যান্ডিডেট দিতে পারে। কী করে ক্যান্ডিডেট দিবে? ওদের কাছে ক্যান্ডিডেট নেই, ওরা তো নিজের এমপিকে এমএলএ ক্যান্ডিডেট সিট দিচ্ছে। ও একজনকে এখানে ক্যান্ডিডেট করে দিল, শিখা মিত্রা নিজে বলে দিল আমি দাঁড়াবো না। ভাই তুমি কি করে আমাকে ক্যান্ডিডেট করে দিলে? ওদের কাছে ক্যান্ডিডেটই নেই। তো শুধু বড় বড় কথা বলতে গেলে হবে নেই, মানে এটা দেখে খুব খুশি হচ্ছে আমাদের কি ভালো, ওদের কাছে ক্যান্ডিডেট নেই, ওরা এদের অবস্থা ইয়ে আছে কি এমপিকে দিয়ে দিচ্ছে, আজে বাজে ক্যান্ডিডেটকে দিয়ে দিচ্ছে, বা এখান থেকে টিএমসি থেকে যারা মানে কালা দাগ যাদের ওপরে ছিল, যাদের ওপরে মানে অ্যালিগেশন ছিল অনেক কিছু, ওদেরকে নিয়ে চলে গিয়ে ওখানে ক্যান্ডিডেট করে দিচ্ছে। তো ভালো তো আমাদের জন্য এটা। তো মানুষরা বুঝতে পারবে কি, শত মীর জাফর আছে, সব মীর জাফরদেরকে ক্যান্ডিডেট করে দিচ্ছে, যত 2 নম্বর লোক ছিল সবাইকে নিয়ে আসছে ওখানে। ওরা কি ভাবছে কি এটা কি ওয়াশিং মেশিন আছে, এখানে কি ওয়াশ করে দিবে, হোয়াইট ওয়াশ করে একদম সাফ করে দিবে, সব কিছু শেষ হয়ে যাবে, কালা যত দাগ ছিল হবে না। মানুষ বুঝতে পারছে, তো মানুষ এটা বুঝবে। কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা আপিল করতে চেয়েছি যে যারা ভোট দিচ্ছে প্লিজ 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 খুব সচেতন হয়ে ভোট দিবেন, খুবই সচেতন হয়ে ভোট দিবেন। যখন ভোট দিবেন দেখবেন, যখন আপনি যেই চিহ্নে ভোট দিচ্ছেন সেই চিহ্নে লাইট জ্বলছে কি জ্বলছে না, তারপরে ভিভিপ্যাট মেশিনে দেখবেন কি ওখান থেকে একটা কাগজ বেরোবে, সেই কাগজে দেখবেন আপনারা যেই চিহ্নে ভোট দিচ্ছেন সেই চিহ্নের কাগজটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না। তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, চোখ খুলে
ভোট দিবেন। আর যদি এরকম কিছু গন্ডগোল হয়, যেমন এখন যেরকম এখন দিদি বললেন আমাদেরকে যে এক জায়গায় ভোট দিয়েছে কিন্তু বিজেপির ওখানে পড়েছে, হতে গেলে সঙ্গে সঙ্গে আওয়াজ তুলবেন আর সঙ্গে সঙ্গে ওখানে বলবেন কি আমাদের এই ভোটটা এইভাবে চলবে না, ইভিএম মেশিন চলবে না, ইভিএম মেশিনকে ঠিক করো, চেক করো, আর ওখানে যা আছে ওখানকার যা ইলেকশনের যে লোকগুলো আছে ওদেরকে ডাকবেন, ডেকে বলবেন এই ভুল হয়েছে, আমি এই চিহ্নে ভোট দিয়েছি কিন্তু অন্য কোনো চিহ্নে ভোট যাচ্ছে। এইটা করে কি সত্যি ষড়যন্ত্র বা কারচুপি আটকানো যায়? আপনি বলছেন আওয়াজ তুলতে, প্রতিবাদ সবসময়, প্রতিবাদের ভাষা কখনো সরব হয় কখনো বা নীরব হয়। জনতা সবসময় প্রতিবাদ করতে চায় কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখা যায় তাদেরকে বাকরুদ্ধ করা হয়। আমি একজন জনসাধারণের রেসপেক্টে বলছি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ, সেই রেসপেক্টে দাঁড়িয়ে বলছি, সত্যিই কি জনসাধারণের কোনো ভাষা নেওয়া হয়? তাদেরকে তো শুধু ভোটার হিসেবে ব্যবহার করা হয়। আই এম দ্য ভেরি অপটিমিস্টিক পার্সন, আই এম আ ভেরি অপটিমিস্টিক পার্সন। আর আমি দেখেছি প্রতিবাদে অনেক কিছু করে দেখছি। আমরা এনআরসি আন্দোলনে, আমি বলে দিই আপনাকে, এনআরসি যখন আন্দোলন করা শুরু করেছিলাম আমরা, তখন এই টিএমসি সরকারের যে ব্যানারগুলো বেরোতো ওটাতে লেখা থাকতো নো এনআরসি নো কা, নো এনপিআর এর কথা কোথাও ছিল না। তখন এনপিআর এর অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল, এনপিআর এর জন্য ট্রেনিং সব কিছু নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমরা যখন এনআরসি আন্দোলন শুরু করলাম আর আমরা বারবার চিৎকার করলাম নো এনপিআর, নো এনআরসি, নো কা, তো এই টিএমসি সরকার বাধ্য হলো ওদের নিজের ব্যানারে নো এনপিআরও লিখতে। আর এনপিআর এ যা নোটিফিকেশন সব করা হয়েছিল সবাইকে স্টে করা হয়েছে, স্টে করিয়ে নো এনপিআরও হয়েছে। এখন নো এনপিআর, নো এনআরসি, নো কা বাংলার মাটিতে চলছে, আর এটা প্রতিবাদের মাধ্যমেই হয়েছে। তো আমি প্রতিবাদকে, মানে আপনি আমি আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দিস, যে অ্যাজিটেশন না করে কিছু হয় না, অ্যাজিটেশন করতেই হয়। প্রতিবাদ করে যদি প্রতিবাদের ভাষা সেই জায়গায় যদি প্রতিবাদী কণ্ঠ তৈরি করার কথা আপনি বলছেন, যেহেতু একটা শেষ আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা এবারে যেহেতু ক্যান্ডিডেট দেননি, তাহলে আমরা সবসময় দেখি একটা মুখ যাকে দেখে লড়াইটা হয়। আপনাদের যিনি ফাউন্ডার, যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন সৈয়দ রুহুল আমিন রয়েছেন, উনিও তো একজন পীরজাদা, এবং আমরা আব্বাস সিদ্দিকীকেও দেখেছি উনিও একজন পীরজাদা। দুটো একই সম্প্রদায়ের মানুষ, কিন্তু তার দুজনের ভাবাবেগ বা আইডিওলজি ইজ নট সেম, দে আর ডিফারেন্ট। হতেই পারে আপনার আমার আইডিওলজি নাও মিলতে পারে, কিন্তু সে জায়গা থেকে প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বিতার লড়াই কিভাবে সম্ভব? দেখুন, একটা জিনিস হয়, একটা তো আমি আগেই কথা বলেছিলাম অহংকারের ব্যাপারটা, সেই অহংকার আপনি দেখতে পারবেন না আমাদের পীরজাদা রুহুল আমিন সাহেবের কাছে, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা, শিক্ষিত লোক আছে, হি ইজ আ ভেরি হাইলি এডুকেটেড পারসন, উনি জানেন, উনি যোগ্যতা রাখেন, উনি খুব সচেতন আছেন, উনি বোঝেন কে যখন আমরা লড়াইয়ে নামছি, লড়াইয়ে প্রস অ্যান্ড কনস উনি বুঝতে পারছেন, আমরা কোথায় কী করব বা কী করব, কিন্তু সেটাই দেখে উনি कि আমরা যদি এবার লড়ে যদি আমাদের জন্যে বিজেপি চলে আসে, সেই জায়গায় উনি কোরবানি দিয়েছেন বা আমরা কোরবানি দিয়েছি। আর আমরা কোরবানি দিয়ে এইটা করেছি কি না, আমরা লড়বো না, কিন্তু এবার বিজেপিকে আটকানোর জন্যে আমাদেরকে যদি ক্যান্ডিডেট নাও দিতে হয় দিব না, আর আমরা চুপচাপ বসে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নিজের কোনো ইয়ে থাকবে না, স্বার্থের জন্য আমরা এইসব কাজ করব না। লোকরা নিজের স্বার্থের জন্যে 70 সিট 80 সিট 100 সিট বলে দেয়, কিন্তু নিজের স্বার্থের জন্য ওরা মানুষের স্বার্থ ভুলে যায়। অর্থাৎ কুরবানি বা আত্মত্যাগ দিচ্ছেন হচ্ছে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা যে ফ্রন্টে থাকছে না, কিন্তু ব্যাক থেকে তো সাপোর্ট থাকবেই যাতে সেকুলারিজম বজায় থাকে। কেন আমরা আমরা একটা জিনিস বারবার তুলছি, একটা আওয়াজ বারবার তুলছি কি আপনারা দেখুন, আপনারা জানেন আমাদের থেকে বেশি সচেতন আছেন, বাংলার মানুষ সব খুব বেশি সচেতন, ওরা জানে, ওরা বোঝে, ঠিক আছে। আমরা তো দেখেছি, দীর্ঘদিন দেখেছি কীভাবে লেফটকে তুলে দেওয়া হয়েছে, কীভাবে কংগ্রেসকে তুলে দেওয়া হয়েছে, কীভাবে টিএমসিকে আনা হয়েছে, বা কীভাবে কখন লেফটের দরকার ছিল লেফটকে আনা হয়েছে। তো বাংলার মানুষ থেকে বেশি সচেতন কোনো মানুষ আমি মনে করি কি হয় না। আমি নিজের যত লাইফ স্প্যান আমার আছে, আমি যতদিন দেখেছি এখানে খুব সচেতন আছে, আর পলিটিক্যালি খুবই ইয়ে আছে। আমরা বারবার একটা কথা বলি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সো আমরা এখান থেকে থিঙ্ক করবো কি বিজেপিকে এখান থেকে বের করবো, আর তারপরে ইন্ডিয়া থিঙ্ক করবে 2024-এ বিজেপিকে ইন্ডিয়া থেকে বের করা যাবে। অর্থাৎ রাফেজ সিদ্দিকী মহাশয় আপনাদের সামনে দেখলেন, উনি বলেই দিলেন যে
ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ ভারত আগামী দিনে কি ভাববে না ভাববে সেটা পরের বিষয়, সেটা 2024-এ, কিন্তু 2021-এ বাংলার মসনদে বসছে কে? মমতা, মোদি নাকি জোটের ভোট? আমি একটা জিনিস বলতে চাইবো অ্যাড করার জন্য। পুরো ভারতের নজর এখনই এই সময় বাংলার উপরে আছে একেবারে। মানে लोगों का बहुत ज़्यादा विश्वास है बंगाल के लोगों के ऊपर, क्योंकि बंगाल के लोगों के ऊपर लोग ये विश्वास रखते हैं, ये लोग आंदोलनकारी लोग हैं। हम गर्व से कहते हैं कि हम आंदोलन जीवी हैं, और वो जानते हैं कि यही आंदोलन जीवी रेवोल्यूशन लेकर आते हैं हमेशा से, और इस बार भी यही आंदोलन जीवी रेवोल्यूशन लेकर आएंगे। बंगाल से उल्टे पांव बीजेपी को वापस किया जाएगा, तभी 2024 में पूरा हिंदुस्तान मिलकर बीजेपी को पूरे हिंदुस्तान से बाहर निकाल देगा। বেশ, বাংলায় আসুক নবজাগরণ কিংবা বাংলায় আসুক পরিবর্তন, দেখার জন্য অবশ্যই থাকবেন, আপনারা থাকবেন। রাফেদা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই 2রা মে আমরা দেখাবো বাংলায় আসছে কোন পরিবর্তন। দেখতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের সংবাদ টিভির পর্দায়। আমাদের বিকল্প আমরা।